ওরে বাবা রে, কি বৃষ্টি নামলো! এই বৃষ্টিতে তো আর গাছের ডালে বসে থাকা যাচ্ছে না, কেবলই ফড়কে যাচ্ছে। একদম ঠিক কথা বলেছো শাকচুন্নি। এই ভারী বর্ষায় গাছে আর থাকা যাবে না দেখছি। একটা কোনো পাকা বাড়িতে আস্তানা নিতেই হবে। দেখো, আমরা এতকাল ধরে তো মোড়ল মশাইয়ের বাড়ির বাগানের এই চাপা গাছেই রয়েছি, তাহলে মোড়ল মশাইয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নিলে হয় না? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এইভাবে তো যেতে পারবো না গো। আমাদের মানুষের রূপ ধারণ করে সেখানে যেতে হবে। এই কথা বলে মামদো আর শাকচুন্নি গরিব মানুষের রূপ ধারণ করে মোড়ল মশাইয়ের বাড়িতে যায়। কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? দরজাটা একটু খুলবেন? কে? কি হয়েছে? এখানে কি চাই? কাকে চাইছেন আপনারা? আগে আমরা অনেক দূর থেকে আসছি, ভিন গায়ের মানুষ। এই ভারী বর্ষায় আর এগোতে পারছি না, তাই এই পাকা বাড়ি দেখতে পেয়ে একটু আশ্রয়ের জন্য এসেছি আর কি। কে? এখানে ওসব আশ্রয় টাশ্রয় কিছু হবে না। চেনা নেই জানা নেই, কোত্থেকে চলে এলো যত সব। এই কথা বলে মোড়ল মশাই মুখের উপর দরজা বন্ধ করে ঘরের ভেতরে ঢুকে গেলেন। দেখলে দেখলে একবার ব্যাপারটা, কেমন অহংকার! দুটো মানুষ বিপদে পড়েছে, তার এত বড় বাড়িতে একটুখানি জায়গা দিলে না বাপু? মনে পড়ে গেননি, এই জমিদার বাবুর একমাত্র ছেলে বল খেলতে খেলতে যখন পুকুরের জলে পড়ে গিয়েছিল। মনে নেই আবার? সে কি কাণ্ড! বাড়িতে কেউ ছিল না, গিন্নিমা দুপুরবেলা তার ঘরে ঘুমোচ্ছিলেন, আর ছোট ছেলেটা বল নিয়ে খেলতে খেলতে। এই যা, বলটা তো পুকুরে পড়ে গেল। এবার কি হবে? রঘু ঠাকুরটাও গেছে বাবার সঙ্গে, মাও ঘুমোচ্ছে। এই ভেবে ছোট্ট ছেলেটি নিজেই পুকুরের জলে নেমে বল কুড়োতে গিয়ে মা, বাঁচাও! সেই ডাক শুনতে পেয়ে মোড়ল গিন্নি তাড়াতাড়ি করে পুকুর ঘাটে ছুটে আসেন। ওগো, কে কোথায় আছো গো? আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও। শাকচুন্নি, আর দেরি করা ঠিক হবে না। এখানে তেমন কেউ নেই, ওই ছেলেকে আমাকেই বাঁচাতে হবে। এই কথা বলে মামদো চাপা গাছ থেকে পুকুরের জলে ঝাঁপ দিয়ে তার লম্বা লম্বা দুটো হাত বার করে মোড়ল মশাইয়ের ছেলেকে তুলে পাড়ে শুইয়ে দেয়। আর তাই দেখে, ও মা গো, এ যে ভূত! এবার কি হবে গো? এবার যে ভূতে গেল গো! মোড়ল গিন্নি ভূতের ভয় সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন কে বাঁচিয়েছিল? এই আমি। তখন কি আমি বিচার করেছিলাম যে আমার ছেলে নাকি মোড়ল মশাইয়ের ছেলে? মামদো আর শাকচুন্নি যখন এই কথা বলতে ব্যস্ত, তখন পিছন থেকে, বলছি, যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা বলি। আমি গরিব চাকর মানুষ, আমার অবস্থা তেমন নয়। তবে আপনারা পথিক, এই ভারী বর্ষায় কোথায় যাবেন? যদি মনে করেন তাহলে এই গরিব মানুষের ঘরে যেতে পারেন। অত কিন্তু কিন্তু করছো কেন ভাইয়া? তুমি নিজে থেকে আমাদের আশ্রয় দিতে চেয়েছো, এটাই তো আমাদের অনেক বড় পাওনা। এই কথা বলে শাকচুন্নি ও মামদো মোড়ল মশাইয়ের চাকর রঘুর সঙ্গে তার ঘরে যায়। আসুন, এই হলো গিয়ে আমার কুঁড়ে ঘর। এখানেই যেভাবে হোক মাথা গুঁজে রাতটুকু কাটিয়ে দিন। কাল দিনের আলোয় কিছু ব্যবস্থা করা যাবে খন। অনেক উপকার করলে ভাই, এই উপকার আমরা চিরকাল মনে রাখবো। আপনারা একটু বিশ্রাম করুন, আমি দেখি খাবারের কি ব্যবস্থা করতে পারি। এই কথা বলে রঘু সেই মুষলধারে বৃষ্টির মধ্যে ভাঙা ছাতাটা কোনো রকমে মাথায় তুলে আবার ঘর থেকে বেরিয়ে পড়ে। এই রে, বৃষ্টির বেগ যে আরো বেড়ে গেল দেখছি। ঘরের চাল দিয়েও যে হুড়হুড় করে জল ঢুকছে। তাহলে আর দেরি কিসের শাকচুন্নি? চলো আমরা দুজন জাদু করে এই ঘরের চাল একেবারে সারিয়ে ফেলি।
তারপরেই মামদো আর শাকচুন্নি তাদের নিজেদের রূপ ধারণ করে। তারপর হিরিং বিরিং ছট, ঘরের চাল ঠিক হয়ে যা চটপট। আর সাথে সাথেই ঘরের চাল নতুন হয়ে যায় এবং বৃষ্টির জল পড়াও বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গেই মামদো আর শাকচুন্নি আবার মানুষের রূপ ধারণ করে নেয়। তারপর রঘু ঘরে ঢুকে বলে, কিছু মনে করবেন না, গরিবের ঘর, শুধু সিদ্ধ ভাত আর কাঁচা লঙ্কা ছাড়া কিছুই ছিল না। দুটি মাছ ভাত যে খাওয়াবো তার সামর্থ্য কোথায়? তুমি অমন করে বলো না ভাই, এমন ঝড় বাদলের দিনে এই আমাদের কাছে অমৃত। এসো, তুমিও আমাদের সাথে বসে খাও। এরপর সেই ভাত ও কাঁচা লঙ্কা রঘু, মামদো ও শাকচুন্নি তিনজনে মিলে খুব তৃপ্তির সাথে খেতে থাকে। ভাই রঘু, আর একটু লবণ পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি এখনই নিয়ে আসছি। উঠোন পেরোলেই আমার ছোট্ট এক ফালি রান্নাঘর, আমি যাবো আর আসবো। রঘু লবণ আনতে ঘর থেকে বেরিয়ে যেতেই শাকচুন্নি বলে, তুমি এত লবণ কি করবে? তোমার তো ভাত খাওয়া প্রায় শেষই হয়ে গেছে। আচ্ছা শাকচন্নি, আমরা যদি জাদু করে রঘুর জন্য মোড়ল মশাইয়ের পুকুরের সব মাছ ওর উঠোনে এনে দিই? এই কথা বলতেই শাকচুন্নি ও মামদো আবারও নিজেদের আসল রূপ ধারণ করে আর বলতে শুরু করে, হিরিং বিরিং ছট, মোড়ল মশাইয়ের পুকুরের মাছ রঘুর উঠানে আয় চটপট। এরপরেই হঠাৎ রঘুর গলা পাওয়া যায়। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টির মধ্যে উঠানে দাঁড়িয়েই রঘু চিৎকার করে বলছে, এ কি কাণ্ড গো! বর্ষায় পুকুর থেকে মাছ উঠে এসে আমার উঠোনে একেবারে প্যারেড করতে লেগেছে যে। তখন শাকচুন্নি ও মামদো আবারও মানুষের রূপ ধারণ করে বাইরে এসে দাঁড়ায়। আরে ও ভাই, তুমি কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে নাকি? তাড়াতাড়ি মাছগুলোকে ধরো, ওরা যে সব পালিয়ে যাবে। এরপর রঘু, মামদো আর শাকচুন্নি তিনজন মিলে রঘুর উঠোন থেকে মাছ ধরে একটা ঝুড়িতে ভরতে থাকে। আর সমস্ত মাছ ধরা হয়ে গেলে, শোনো ভাই রঘু, কাল সকালবেলা হলেই এই মাছগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিও। এই বর্ষাকালে তুমি ভালোই দাম পাবে। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু দেখুন দেখিনি কি কাণ্ড! মাছ ধরতে গিয়ে আপনারা দুজন যে একেবারে ভিজে গেছেন। চলুন চলুন, তাড়াতাড়ি ঘরে চলুন। এরপর ধীরে ধীরে রাত কেটে যায়। দিনের আলো ফোটার সাথে সাথেই বৃষ্টিও থেমে যায়। তখন মামদো আর শাকচুন্নি, ভাই রঘু, তুমি আমাদের বড় উপকার করলে, তার জন্য তোমাকে আমরা কিছু উপহার দিতে চাই। এরপর মামদো রঘুকে বলে, ভাই রঘু, তুমি তোমার উঠোনে একটা বড় চৌবাচ্চা তৈরি করো, আর কাল যে মাছগুলো তুমি উঠোন থেকে ধরেছ, দেখবে এখনো পর্যন্ত একটা মাছ বেঁচে আছে, সেটিকে তুমি চৌবাচ্চায় ছেড়ে দিও। হ্যাঁ, আর সেই চৌবাচ্চা থেকে তুমি প্রতিদিন যা মাছ পাবে তা বিক্রি করে তোমার সংসার বেশ ভালোই চলে যাবে। কোনোদিন তোমাকে আর কারোর চাকর হয়ে থাকতে হবে না। আচ্ছা ভাই, এবার আমরা আসি। তবে আমাদের একটা বড় কাজ বাকি রয়ে গেল, একজনকে উচিত শিক্ষা দিতে হবে। এই কথা বলে মামদো আর শাকচুন্নি রঘুর বাড়ি থেকে বেরিয়ে মানুষের রূপ বদলে নিজেদের আসল রূপ ধারণ করে। তারপর সেখান থেকে অনেক দূরে চলে যায়। আর রঘু তাদের কথা মতো উঠোনে একটা বড় চৌবাচ্চা তৈরি করে। তারপরে ঝুড়ির কাছে গিয়ে দেখে, ও মাগু, এই যে সত্যি সত্যি ঝুড়ির মধ্যে এতগুলি মরা মাছের মধ্যে একটা জ্যান্ত মাছ। যাই বাবা, তাড়াতাড়ি করে গিয়ে চৌবাচ্চা ছেড়ে দিই। কাল রাতে নিশ্চয়ই আমার ঘরে ওনারা দুজন ভগবান হয়ে এসেছিলেন, ভগবান। এরপর থেকে রঘু তার উঠানের সেই চৌবাচ্চা থেকে যা মাছ পায় তাই বিক্রি করে সুখে শান্তিতে আনন্দে দিন কাটাতে থাকে। দৌলতপুর শ্মশান। নিশি নদীর তীরে দৌলতপুর গ্রামের শেষে অবস্থিত এই শ্মশান। লোকালয় থেকে অনেক দূরে।
এই শ্মশানের কাছে পিঠে জনমানুষের দেখা পাওয়া যায় না। খাল পার হয়ে হাঁটা পথে অনেক জঙ্গল পার করে তবে এই শ্মশানে এসে পৌঁছতে হয়। দিনের বেলাতেই কেমন যেন গা ছমছম করে। শ্মশানের পাশে দুখানা বড় বড় শেওড়া গাছ আছে। ওই শেওড়া গাছে বসবাস করেন 4 জন নাগরিক: হামদভূত, মামদভূত, ঘ্যাগভূত, খেদি পেতনি। কিরে হামজ, মুখটা অমন পচা কাটা বার করা ভেটকি মাছের মতো করে আছিস কেন? আজ আমার ভূত জন্মদিন। ও তাই বাবুর মনে দুঃখ হয়েছে গো। মন খারাপ করিসনি, খেদি তোর জন্য শুটকি মাছের কেক বানিয়েছে, ওপরে গুবড়ে পোকা ছয়রে ডেকোরেশন করা। দেখেই মনে হচ্ছে ওরে বাবা হেবি খেতে হয়েছে। আমার কথা কেউ মনে না রাখলে কি হবে? আমাকে তো সকলের কথা মনে রাখতে হয়। এই তাহলে এবার চল চল কেকটা কেটে ফেলি। দাঁড়া দেখি, আর একটু রাত হোক। এই বলছিলাম কি, অনেকদিন তো বাইরে কোথাও যাওয়া হয় না, চল না অন্য কোথাও গিয়ে আমাদের জন্মদিন সেলিব্রেট করি। হ্যাঁ হ্যাঁ, তাই চল, দারুণ হবে, হেব্বি হবে ব্যাপারখানা। চল। ফুল দিয়ে সাজানো একটা মরার খাটিয়াতে বসে উড়ে উড়ে যেতে যেতে অনেকগুলো জায়গা দেখা হলো, কিন্তু কোনো জায়গায় পছন্দ হলো না। অবশেষে একটা বাড়ির উপর দিয়ে যাওয়ার সময় মাছ ভাজার গন্ধ নাকে আসতেই আহা কি সুন্দর মাছ ভাজার গন্ধ রে! এই চল ওই বাড়িটার পাশের মাঠটায় নামা যাক। ওরে বাবা তাড়াতাড়ি কি নামি। গন্ধ! চল 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 চল, জন্মদিনের পার্টিটা আরে তাড়াতাড়ি নামা নামা। তারপরে তারা সবাই মিলে বাড়ির পাশের মাঠে গিয়ে নামে। এই তোরা তৈরি তো? এই হামদা, মাছের কাঁটাটা ধর দেখিনি। নে এবার কেকটা কেটে ফেল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু হামদ। এবার আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন ভূত জগতের সঙ্গীত সম্রাজ্ঞী মিস হেদি এবং ভূত জগতের সঙ্গীত সম্রাট কুমার মামডো 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 মামডো। আমরা শ্মশানের ভূত, আমরা ভয়ঙ্কর, কেউ যদি অন্যায় করে মোটকে দিই ঘাড় তার। আজ আমাদের জন্মদিনে পার্টি করবো খুশি মনে, নাচবো গাইবো খাবো ঘুরবো এই আমরা 4 জনে। না না না, একদম না, অন্যায় অত্যাচার না। যদি আমরা জানতে পারি মারবো মাথায় ডান্ডার বাড়ি। মাছের গন্ধে আর পারি না, বাঁচা ভিতকের সামনে সত্যি মাছের সস দিয়ে খাবো। আমরা সব অশরীরী, আমরা উড়ে বেড়াই, তাই তো সব শয়তানকে আমরা করি সাফাই। হামদোর জন্মদিনের পার্টি তো জমে উঠেছে। হঠাৎ পাশের বাড়ির দজ্জাল গৃহিণীর চিৎকারে সঙ্গীতানুষ্ঠান থেমে যায়। সবাই ঝোপের আড়াল থেকে দেখে, এ কি, এখনো পর্যন্ত মাছগুলো ভাজা হলো না? হয়ে গেছে মা, তুমি গিয়ে বসো, রবির বাবা দিয়ে আসছে। তারপর বৃদ্ধ শ্বশুর মশাই মাছ ভাজা নিয়ে বৌমাকে দিয়ে আসেন। এই যে তোমাদের মাছ ভাজা। এখানে রেখে বারান্দায় গিয়ে বসুন, আমি গিয়ে আপনাদের খেতে দিয়ে আসছি। নিজেরা ভালো ভালো খাবার খাবে বলে বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে বাইরের বারান্দায় খেতে দেয় শুকনো ভাত আর তার উপর ছিটে ফোটা ডাল। নিজেরা কত কিছু খাচ্ছে, আর বাবা মায়ের বেলায় শুকনো ভাতে কয়েক ফোঁটা ডাল। তোমাকে অন্তত একটা মাছ ভাজা দিতে পারতো।
ও ঠিক আছে, আমার তো বয়স হয়ে যাচ্ছে, কম খাওয়াই ভালো। নিজে না খেয়ে ছেলেকে খাইয়েছো, মাঠে কাজ করে ছেলেকে পড়াশোনা শিখিয়েছো, দুটো পয়সা রাখতে পারোনি। হে ভগবান, আজ এই বয়সে আমাদের এমন দিন দেখতে হচ্ছে। মা, আমি এক্ষুনি ইতি করে চলে আসছি। দাদু ঠাকুমার উপর এই অত্যাচার দেখে নাতির খুব কষ্ট হতো। সেদিন সে রান্নাঘর থেকে একটা বাটিতে কয়েকটা মাছ ভাজা নিয়ে দাদু ঠাকুমাকে দেয়। ও তাম্মা, দাদু, এই মাছ বাদাগুলো দিয়ে তোমরা ভাত খেয়ে নাও। এমন সময় তাদের বৌমা পিছন থেকে গিয়ে নিজের ছেলের হাতটা চেপে ধরে আর বলে, দাদু ঠাকুমার জন্য মাছ নিয়ে আসা হয়েছে। পয়সা খুব সস্তা, তাই না? বড্ড সাহস বেড়েছে তোর। তাম্মা, দাদু ধন্যবাদ কেন খাবে? আবার কথা বলছিস? ঘরে চল শিগগির। এই সব দেখে ভূতেরা তো খুব রেগে যায়। দাঁড়া, বদমাস বউটার ঘাটটা একেবারে মটকে দিয়েছে। মাথা গরম করিস না, ওদেরকে অন্যভাবে শিক্ষা দিতে হবে। পরদিন ভোরবেলা ভূতেরা গাছের ছাওয়াতে বসে চা খাচ্ছে। অন্যদিকে বৃদ্ধ বাবা উঠানের ঝোপঝাড় পরিষ্কার করছে আর বৃদ্ধা মা সবজি কাটছে। এমন সময় দজ্জাল গৃহিণী একটা থালা ছুঁড়ে দেয়। থালার আওয়াজে ভূতেরা ওই বাড়ির দিকে ফিরে তাকায়। এইভাবে কেউ বাসন মাজে? বাসনে নোংরা লেগে আছে দেখতে পাননি? চোখের মাথা খেয়েছেন নাকি? এই তো মা, এই তো, আসলে চশমাটা ভেঙে গেছে তো, তাই দেখতে পাইনি মা। গদ গদ গেলার সময় তো ঠিকই দেখতে পান। দাঁড়া তুই। ঠিক সেই সময় হামদো গাছ থেকে একটা কাঁচা আম পেড়ে বৌমার দিকে ছুঁড়ে মারে, আর সেই আমটা গিয়ে বৌমার মুখে আটকে যায়। আর এই দেখে রবি বলে, কে কে আম ছুঁড়ে মারলো? কে? বাবা, তুমি ওর মুখে আম ছুঁড়ে মেরেছ? এক্ষুনি তো আমাদের এই বাড়ি থেকে বের করে দেব। আচ্ছা, যার বাড়ি তাকেই বের করে দিবি? সেই সময় ঘ্যাগো দেখে একটা গরু পটি করছে। সঙ্গে সঙ্গে সে তার লম্বা হাতটা বার করে কিছুটা গোবর তুলে নিয়ে সোজা ছুঁড়ে মারে রবির মুখে। কেউ বাইরে থাকা ছুড়াবে তো। আজ ওদের উচিত শিক্ষা দেব। একটা হেভি প্ল্যান করতে হবে। সেদিন সন্ধেবেলা ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। রবি তখনও বাড়ি ফেরেনি বলে তার বাবা মা বারান্দায় একটা তক্তপোষের উপর বসে ছেলের জন্য অপেক্ষা করছেন। এদিকে রবি বউ, ছেলে এবং নিজের জন্য 6খানা মাছের চপ কিনে বাড়ি ফিরল। একটিবারের জন্য বৃদ্ধ বাবা মার কথা সে ভাবল না। ওই দেখ, বউটা আম তেল দিয়ে মুড়ি মাখছে। মাছের চপ দিয়ে মুড়ি গেলা হবে? দাঁড়া, ওদের জম গেলাচ্ছে। দাদু ঠাকুমা আর পুচকেটাকে কিছুক্ষণের জন্য ঘুম পাইরে দেই, না হলে ভূতের তাণ্ডব নৃত্য দেখে ওরা ভয় পেয়ে যাবে। বৌমা হাসি হাসি মুখে একটা বড় বাটিতে মুড়ি আর কাঁচা লঙ্কা আর একটা প্লেটে মাছের চপ সাজিয়ে নিয়ে আসে। অন্যদিকে বাবা মা দুঃখীর মতো করুণ মুখ নিয়ে বারান্দায় বসে থাকেন। আর এদিকে বৌমা যেই চপের প্লেটে হাত দিতে যাবে তখনই আর সাথে সাথেই মাছের চপগুলো শূন্যে ঘুরতে থাকে এবং ছেলে ও বউ লাফিয়ে লাফিয়ে ওগুলো ধরতে যায়। ও মা গো, কি হচ্ছে সব? হাওয়ায় চপ উড়ে যাচ্ছে। এমন সময় কি যেন এক মুঠো কাঁচা লঙ্কা ছেলে ও বৌমার মুখে পুড়ে দেয়।
ও জল জল, ওরে বাবা রে, চলে গেল রে, চলে গেল। এরপর যখন তারা জলের বোতল নিতে যায়, জলের বোতলগুলো শূন্যে ঘুরতে থাকে। তখন ভূতেরা তাদের দেখা দেয়। এই নে, ভালো করে মাছের চপ খা। বাবা মাকে না দিয়ে নিজেরা গেলা, চুলের মুঠি ধরে শূন্যে দুলতে দুলতে বেশি করে ঝলঙ্কা খা। মরে গেলাম রে, মরে গেলাম, মরে গেলাম। কোথায়? বুড়ো বাবা আর বুড়ো মাকে দিয়ে বাসন মাজানো, বয়স্ক শাশুড়িকে দিয়ে রান্না করানো। যতক্ষণ না নিজের ভুল স্বীকার করছিস, ততক্ষণ এইভাবে শূন্যে দোলাতেই থাকবো, দোলাতেই থাকবো। জঙ্গল পরিষ্কার করো না। অন্যায় হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। আমাদের ছেড়ে দিন, আমাদের ভুল হয়ে গেছে, আর আর কখনো হবে না। দুজনে 500 বার করে ওঠ বস কর, আর যদি তোরা থামিস তাহলেই ঝলঙ্কা। দুজনেই কান ধরে ওঠবোস করতে থাকে। যদি একবার থেমেছে তো সঙ্গে সঙ্গে কাঁচা লঙ্কা। এইভাবে কিছুক্ষণ চলার পর দুজনেই মেঝেতে পড়ে যায়। তখন হামদো আর খেদি দুজনকে চুলের মুঠি ধরে শূন্যে তুলে ধরে। আমাদের ছেড়ে দাও, আমাদের ভুল হয়ে গেছে, ছেড়ে দাও আমাদের। যে বাবা মা নিজেরা ঠিক মতো না খেয়ে রোদে পুড়ে জলে ভিজে কত কষ্ট করে ছেলে মেয়েকে বড় করে, সেই বাবা মাকে কষ্ট দিতে একটুও মায়া হয় না তোদের? আমাদের খুব শিক্ষা হয়েছে, আর আর কোনো দিন আমরা এই অন্যায় করব না, আমাদের ক্ষমা করে দাও। আমাদের কাছে নয়, বাবা মার পা ধরে ক্ষমা চা। এরপর হামদো আর খেদি রবি এবং তার স্ত্রীকে ধাক্কা মেরে তাদের বাবা মায়ের পায়ের কাছে ফেলে। নে, এবার বাবা মার পা ধরে ক্ষমা চা। এ ভুল আর কোনোদিনও হবে না বাবা, অনেক কষ্ট দিয়েছি তোমাদের, আমাদের ক্ষমা করে দাও। কত অন্যায় করেছি মা, আমি আপনার উপর অনেক অনেক অত্যাচার করেছি, আমাকে আমাকে এই বাড়ির মতো ক্ষমা করে দিন মা। এই কথা শুনে রবির বাবা মা হাসি মুখে ছেলে ও বৌমার মাথায় হাত রাখেন এবং এরপর থেকে তারা মিলেমিশে আনন্দের সাথে দিন কাটাতে থাকে। তুমিও কি বড় হয়ে এখনো কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আমরা লাকি ড্রয়ের মাধ্যমে তোমার নাম দিয়ে নতুন কার্টুন ভিডিও তৈরি করব। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী ভিডিওতে তোমার নাম দিয়ে কার্টুনটি দেখতে না ভুলে যাও। আর আমাদের আরও একটি জনপ্রিয় কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর আসা এই ভিডিওটিতে এক্ষুনি ক্লিক করো। কি ভাবছো? তাড়াতাড়ি ক্লিক করে দেখো এই জনপ্রিয় ভিডিওটি।